কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে শুনলেই মন বলে দার্জিলিং চলো। সেখানে দুটো দিন ছুটি কাটিয়ে সকালে বিকেলে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে ছবি তুলে তবেই সার্থকতা পায় আপামর বাঙালির দার্জিলিং ভ্রমণ। সুইজারল্যান্ডেও এমনই একটা কাঞ্চনজঙ্ঘা আছে, নাম ম্যাটারহর্ন। ছুটি পেলে আশেপাশের মানুষজন ভিড় করে তাদের সেই কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা করতে। এই ম্যাটারহর্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার উচ্চতায় সুইজারল্যান্ডের ছোট্ট একটা পাহাড়ি শহর জারমাট বা জেরম্যাট। আর সেই জেরম্যাট থেকেই আজ আমাদের অভিযান সুইজারল্যান্ডের কাঞ্চনজঙ্ঘা ওরফে ম্যাটারহর্ন পর্বতশৃঙ্গ। সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ হচ্ছে ১১ই অক্টোবর ২০২৫ স্থানীয় সময় সকাল ১০:০১। এই মুহূর্তে আমি রয়েছি সুইজারল্যান্ডের জারম্যাটে। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা চুর থেকে ট্রেন ধরে এসেছিলাম গ্লেসিয়ার এক্সপ্রেস ধরে এই জারম্যাটে, এবং আজকে আমরা এই জারম্যাট থেকে যাব হচ্ছে ইউরোপের যে আল্পস পর্বতমালা রয়েছে সেই পর্বতমালার অন্যতম একটা উচ্চ শৃঙ্গ যার নাম হচ্ছে ম্যাটারহর্ন। সেই ম্যাটারহর্ন দেখতে এখান থেকে ট্রেনে করে ওপরে যাওয়া যায়। আর ওই যে রেল লাইন ট্রেন দেখা যাচ্ছে ওটা হচ্ছে জারম্যাট স্টেশন। আজকে থেকে যেখানে যেখানে যাব সব জায়গায় এন্ট্রি ফি রয়েছে। এবার সেই এন্ট্রি ফিগুলো যা রয়েছে সুইস পাস অ্যাড করলে কিছুটা খরচ কমে যায়, কোথাও হাফ কমে যায়, কোথাও 70% কমে যায়, কোথাও 25% ছাড় পাওয়া যায় ওই সুইস পাস থাকলে। তো ওই নিয়ে আমরা দেখলাম যে আমাদের এখনও পার হেড ৪০,০০০ টাকা করে খরচ হবে মানে সাইট সিন করতেই। এই সুইজারল্যান্ড জায়গাটা এমনই না, ঘোরাতে খরচা, থাকাতে খরচা, আবার সাইট সিন যখন করবো তখনও খরচা। তো ওই জন্যই আমরা আমাদের সুইজারল্যান্ডে 10 দিনের ট্রিপটাকে মোটামুটি ঘোরা, সাইট সিন এইভাবেই আর কি ডিস্ট্রিবিউট করেছি। এই কাপ নুডলসটা কিনেছিলাম ক্লাসিক এশিয়া স্টাইল, এত সুন্দর খেতে, আমি এগুলো আরও ৩-৪টে কিনে নিয়ে যাবো। দারুণ টেস্ট, এখানকার জল একরকম টেস্ট, এখানকার কোকাকোলা একরকম টেস্ট, মানে সব কিছু আলাদা আলাদা এখানে। আমার মনে হয় যে আমাদের ওখানে যেসব জিনিসপত্র পাওয়া যায় না, বিদেশে যেগুলো পাওয়া যায় দুটোর মধ্যে কোয়ালিটি অনেক ডিফারেন্স আছে। এখানে কিন্তু কোনো মালিক থাকে না, এরকম কোনো হোটেল নয় যে গিয়ে আপনাকে রুম অ্যালট করবে। এখানে এরকম সব বক্স থাকে যেখানে চাবি রাখা থাকে, যেমন আমরা এটাই আছি। তো এর চাবি ছিল হচ্ছে এখানে। বেশিরভাগ বিল্ডিং এখানে একই রকম কালারের দেখতে। আমাদের বিল্ডিং কোনটা সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছিল। দেখুন সব একরকম কালার, একরকম শেপ, একরকম কালার। আর এই যে উঁচু শৃঙ্গটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ম্যাটারহর্ন। এখানেই সবাই আসে, এখানে সবাই দেখতে যায়। তবে যা কস্টলি জায়গা, একদিন যথেষ্ট। আর যেখানে আমরা রয়েছি না, এটা কিন্তু একটা গ্রাম। অনেকেই বলছিল যে গ্রাম দেখান, গ্রাম দেখান। এখন উত্তরবঙ্গে যখন আমরা বেড়াতে যাই তখন যে কোনো হোমস্টেতে থাকি, তো সেটা তো কোনো না কোনো গ্রামে, অনেক গ্রাম আছে উত্তরবঙ্গের, অফবিট যাকে বলে। তো সুইজারল্যান্ডে কিন্তু বেশিরভাগই হচ্ছে গ্রাম, মনে হবে শহর কিন্তু সেগুলো হচ্ছে একটা গ্রাম। তো এটাও একটা গ্রাম যেখানে আমরা রয়েছি। বাট এই গ্রামের বাড়ি দেখে আপনার মনে হবে না এটা গ্রাম, কিন্তু এটা গ্রাম। এইরকম ঢালু রাস্তা ছিল আর ওখানে সিঁড়ি ছিল। তো এই ঢালু রাস্তা বেয়ে আমরা নিচে নেমে এলাম। নিচে নামা তো সোজা, ওপরে ওঠা কঠিন। বাহ, এটা তো একটা অন্যরকম গাড়ি। কম্বল টম্বল মুড়ে মানুষজন বসে আছে বিন্দাস। হ্যালো, কি দারুণ ব্যাপার স্যাপার। তো এখানে হেঁটে ঘোরা সবচাইতে ভালো, মানে যত আপনি এখানে হাঁটবেন তত এই জায়গার সঙ্গে পরিচিত হবেন। কিন্তু এখানে যেহেতু উঁচু জায়গা, অনেক সময় অনেকের সঙ্গে লাগেজ টাগেজ থাকে, টুরিস্টরা আসে, উঠতে পারে না, তার জন্য এরকম গাড়ির ব্যবস্থাও আছে। আর সেটাও কম খরচ নয়। স্টেশন থেকে এ পর্যন্ত আনতে ধরুন গাড়ির খরচ হবে ২,০০০ টাকা ভারতীয় টাকায়। প্রত্যেকটা জায়গা কস্টলি, কারণ পৃথিবীর সবথেকে কস্টলি দেশই হচ্ছে সুইজারল্যান্ড। জানি না নরওয়ে, সুইডেন এর থেকে বেশি খরচ কিনা। প্রত্যেকটা বাড়ি বা হোটেল দেখুন পুরো ছবির মতো সাজানো, বা ছবিতেই আমরা এরকম দেখি। রাস্তাঘাটে মানুষজনও কম, নোংরাও নাই। আর সুইজারল্যান্ডের কোথাও আমি কুকুর বিড়াল দেখিনি। এখানে মানুষ কুকুর বিড়ালকে পোষে, সাথে করে নিয়ে ঘোরে, কিন্তু রাস্তাঘাটে আমি কোথাও কুকুর বিড়াল দেখিনি। আর অধিকাংশ মানুষের যাতায়াতের মাধ্যম হচ্ছে সাইকেল। কোথাও কোনো ভিড়, চিৎকার, ট্রাফিক কিচ্ছু নেই। এত সুন্দর একটা শহর হচ্ছে জারম্যাট। সুইজারল্যান্ড যদি প্ল্যান করেন, জারম্যাট কিন্তু অবশ্যই আসবেন। প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর সুন্দর সব টব আর ফুল দিয়ে সাজানো, জাস্ট লাইক এ সিনেমা। আমাদের ওখানে মানুষজন এত টাকা খরচ করে বিয়ে করে, সে বিয়ের ছবি হয়তো একবারের বার, দুবার, তিনবারের বার দেখেও না। 1 বছর পর দিয়ে ছবিও পুরনো হয়ে যায়, ফেসবুকের পোস্টও আস্তে আস্তে হারিয়ে যায়। আমি বলি যে এত টাকা খরচা করে মানুষ বিয়ে না করে সেইখান থেকে কিছু টাকা ম্যানেজ করে, সেভ করে বেড়াতে আসুন ভালো জায়গায়। অন্তত দুজনের এই বেড়ানোর জায়গাটা যে আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম এটা পূরণ হয়ে যাবে। এই একটা নদী, এটা একটা রিসর্ট এখানকার। বাইরে এরকম টিভি লাগানো রয়েছে, সেখানে সমস্ত ভেতরে কী কী সুযোগ সুবিধা রয়েছে সমস্ত আর কি ডিসপ্লে করে দেখানো হচ্ছে। দুর্ধর্ষ। খরচও তেমনই, এক রাত্রের খরচ ধরুন 40,000, 50,000 কোনো ব্যাপারই না। এখানে বিশাল খরচ এই জায়গাটায়। যত প্রাইম লোকেশন তত খরচ বেশি। এই হচ্ছে জারম্যাট স্টেশন। হেঁটে স্টেশন আমাদের ওখান থেকে মোটামুটি মিনিট 10 মতো। ট্রলি ব্যাগ থাকলে একটু সময় লাগবে। এখান থেকে জুরিক যাওয়ার ট্রেনও পাওয়া যাবে, এখান থেকে ইন্টারলাকেন যাওয়ার ট্রেনও পাওয়া যাবে। জারম্যাট স্টেশন
গার্নার ঘাট রেলওয়ে। এখান থেকে নিতে হবে হচ্ছে আমাদের টিকিট। এখানে টিকিট কাউন্টার রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি 1605 মিটার উচ্চতায়। এই হচ্ছে ট্র্যাক, যে ট্রেনটা ঘুরে 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 উপরে যাবে। গর্নার ঘাট 3089 মিটার উচ্চতায়। ওখানে রেস্টুরেন্টও রয়েছে। তো এখান থেকে ম্যাটারহর্নের ভালো ভিউ পাওয়া যায়। এটার প্রাইস হচ্ছে 132 সুইস ফ্র্যাঙ্ক পার পারসন আপ ডাউন। কিন্তু যদি আপনাদের কাছে ওই সুইস পাস থাকে, সুইস ট্রাভেল পাস থাকে, সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট। তো আমাদের দুজনের হলো হচ্ছে এখানে মানে ডিসকাউন্ট দেওয়ার পরে খরচ হলো হচ্ছে 132 সুইস ফ্র্যাঙ্ক, নাহলে কিন্তু ডবল লাগতো। তো এখানে কাউন্টার থেকে কিন্তু আপনারা এখানে এসে টিকিট কাটতে পারবেন। কোথায় যাব, কী দেখবো, সব কিছু এখানে আছে। কোন ট্রেনটা করে যাব, আর এই টিকিট দেখতে হচ্ছে এরকম। এখানে ম্যাপটাও করে দেওয়া রয়েছে। এই হচ্ছে টিকিট, একদিনের টিকিট আপ অ্যান্ড ডাউন গর্নার ঘাট। এবার টিকিটটা এখানে দেখাতে হবে, তবে কিন্তু এই গেটটা খুলবে। কাঁচির মতো গেট। ওই দেখুন ট্রেনও চলে এসছে, টাচ করলেই হবে, খুলে গেল। এই দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। ট্রেনে জায়গা পাবো কিনা বুঝতে পারছি না। গর্নার ঘাট ট্রেনে তো সেই ভিড়। এই হচ্ছে মাউন্টেন রেলওয়ে, জায়গা মনে একটা দুটো আছে। চল উঠে পড়ি ট্রেনে আপাতত। ও ট্রেন তো পুরো ফুল ভাই, ভিড় প্রচুর ছিল, কিন্তু সবাই উঠে যাওয়ার পরও তো জায়গা ছিল। তো আমরা ওঠার পরে জায়গা পেলাম। হিটার রয়েছে, বড় বড় গ্লাস রয়েছে ভালো ভিউজ দেখার জন্য, খুবই সুন্দর। সকাল 7:30 থেকে কিন্তু ট্রেন সার্ভিস শুরু হয়ে যায়। সকালেও আসতে পারতাম, কিন্তু সকালে আবার ছিল হচ্ছে একটু মেঘলা, মানে রোদটা ওঠে ঠিক সকাল 10টার পরে। তো ওই জন্য আমরা সকালে আসিনি, যে ভিউ ভালো পাবো না, একটু বেড়াতে এসেছি। আর বেড়াতে আসলে কিন্তু রাশ বেশি হয়, মানে ভিড় এই সময় বেশি হয়। কারণ অনেকে আছে যারা সকালে জুরিক থেকে বেরোয় বা ইন্টারলাকেন থেকে বেরোয় বা লুসান থেকে বেরোয়, তারা জার্মানিতে এসে পৌঁছে এই ট্রেনটা উঠে যায়। সকাল 10:48 আমাদের ট্রেন স্টার্ট করে দিল। এবার জায়গাটা শুধু দেখুন, এখান থেকে কিন্তু রাস্তা রয়েছে, সবাই ট্রেনের ছবি তুলছে, আর ওখান থেকে ম্যাটারহর্ন দেখা যাচ্ছে। আর ট্রেনটা আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠবে, পুরো ছবির মতো সাজানো, এত সুন্দর গ্রিন। এই সেই নদীটা যেটা একটু আমরা পার করলাম। আস্তে আস্তে ট্রেনটা উপরে উঠছে, আর যত আমরা উপরে উঠছি না, ততই পুরো জায়গাটা, জার্মানির জায়গাটা কীরকম সেটা দেখা যাচ্ছে। আরও এখানে সব বাড়িঘর তৈরি হচ্ছে আস্তে আস্তে। বেশিরভাগ কিন্তু হোটেল, টুরিস্ট ফ্রেন্ডলি জায়গা, তো হোটেলও প্রচুর এখানে আছে। গাছগুলো সুন্দর, ফুলগুলো সুন্দর, পাতাগুলো সুন্দর। আর আমরা এমন একটা দিকে বসেছি, এদিক থেকে কিন্তু ম্যাটারহর্নের ভিউজটাও সুন্দর। আর ট্রেনে কিন্তু যারা জায়গা পায়নি, তারা কিন্তু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যেতে পারবে। গল্প শোনানোর মাঝেই বলি ভীষণ দরকারি একটা কথা, যেটা হয়তো আগেই বলা উচিত ছিল বা প্রত্যেকটা পর্বেই বলা উচিত। যারা আগে থেকেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বা এই ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করছেন, বেল নোটিফিকেশন অল করে দেবেন। 10 লাখ দর্শকের মধ্যে মাত্র 1,80,000 দর্শক এটা অন করেছেন, যেটা হওয়া উচিত ছিল 3.5 লাখ। তাহলে কি করি বা আমার ভিউ আসবে, আর আপনারাই বা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন? প্লিজ অন করে নিন। পাহাড়ি পথে পাক খেতে খেতে ট্রেন উঠছে। এগুলো সব হচ্ছে পাইন গাছ, মানে এত পাইন গাছ যে ম্যাটারহর্নকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে না। কি দারুণ দেখুন, এইটা সাংঘাতিক লাগছে। জিরম্যাট থেকে গার্নারঘাট যেতে এই কগহুইল সিনিক ট্রেন সময় নেয় 8 ঘন্টার কিছু বেশি। 1600 মিটার অল্টিটিউড থেকে শুরু করে সেটা গিয়ে পৌঁছায় 3000 মিটারে। ট্রেনের ফ্রিকোয়েন্সি 24 মিনিট সময়ের ব্যবধানে। মাঝে রয়েছে আরও 4টে স্টেশন। উইন্টারে যখন চারিদিক বরফে ঢেকে যায়, তখন এই ট্রেন জার্নি আলাদাই মাত্রা পায়। যখন বরফ পড়ে চারিদিক ঢেকে থাকে, তখন এখানকার দৃশ্য কিছু রকম হয়। শীতকালে এই জায়গার ডিমান্ড অনেক বেশি। যখন বরফ পড়ে যায়, চারিদিকে সাদা বরফ, তার মধ্যে যখন ট্রেনগুলো যায় না, অসাধারণ লাগে। যেমন জাপানের ব্লগে আপনারা দেখেছেন ওরকম। সুইজারল্যান্ডের সঙ্গে কাশ্মীরের একটা জায়গাতে ভীষণ মিল। এই দুটো জায়গা সামারে একরকম সুন্দর, আর উইন্টারে আরেক রকম। এই যে কাশ্মীর বলুন, সুইজারল্যান্ড বলুন, মানালি বলুন, মানে এরকম যে হিল স্টেশনগুলো আছে, সেগুলো দুরকম ভিউ হয়। একটা হচ্ছে যখন গ্রিনারি ভিউ, পুরো সবুজে সবুজ, সেটা একরকম সৌন্দর্য। আরেকটা হচ্ছে যখন বরফ পড়বে শীতকালে, সব সাদা হয়ে থাকবে, সেটা এরকম সৌন্দর্য। ভিসা তো রয়েছে, ইচ্ছা করছে একবার উইন্টার সুইজারল্যান্ড ঘুরে এসে আপনাদের ভিডিও দেখাই, কিন্তু ফিনান্স আপাতত প্রতিকূলে। কিছু সুযোগ হয়তো জীবনে একবারই আসে। উইন্টার কাশ্মীর যদি হয়, উইন্টার সুইজারল্যান্ড কেন হবে না? আরেকবার আসবো, দেখি যদি পয়সা করে ম্যানেজ করতে পারি। কোথায় কি দেখবেন, কোথায় কি রয়েছে, সব কিছু ম্যাপে দেওয়া রয়েছে। সব কিছু টিকিট কাটার সঙ্গে ম্যাপটা পেয়ে যাবেন, ম্যাপ হাতে থাকবে, এটা দেখেই আপনারা সব ঘুরে নিতে পারবেন। যেমন সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টের ভিউ পাওয়া যায়, তেমনি এই গর্নার ঘাট থেকে
এই ম্যাটারহর্নের ভিউ পাওয়া যায়। রোপওয়ে করেও যাওয়া যায়, এখানে একটা রোপওয়েও রয়েছে, বাট ট্রেন লাইনটা আলাদা আর রোপওয়ে বা কেবল কার লাইনটা আলাদা। সব এখানে দেওয়া আছে, কোনো প্রবলেম নেই, আর সব ইংরেজিতে লেখা আছে। ব্যক্তিগত অভিমত বলে সুইজারল্যান্ড দেশটা হয়তো কস্টলি, ইউরোপের ভিসা পাওয়াও খুব একটা সহজ নয়, কিন্তু সুইজারল্যান্ডে ঘোরা খুবই সহজ। ছোট দেশ, সব কিছু বুঝে নিতে খুব বেশি সময় লাগে না। সুইজারল্যান্ড ভালোভাবে ঘুরতে গেলে কমপক্ষে 15 দিন হাতে রাখতেই হবে। মাথা খারাপ করা ভিউজ। এইটা হচ্ছে কেবল কার স্টেশন, কেবল কারও আসে এখানে, আর এখানে হেলিকপ্টার রাইডও হয়। 230 সুইস ফ্রাঙ্ক পার পার্সন। এটা হচ্ছে রিফেলবার্গ স্টেশন, 8471 ফুট। আমাদের ভারতবর্ষে যখন আমরা বিভিন্ন মাউন্টেনে উঠি, কোথাও ট্রেক করে উঠি, কোথাও কোথাও গাড়ি ওঠে, সেই উচ্চতা কিন্তু এর থেকে অনেক বেশি। কিন্তু সুইজারল্যান্ডে সব কিছু এত সিস্টেমেটিক, এত সুন্দর করে সাজানো না, এই যে ট্রেন, রোপওয়ে সব কিছু আছে, প্রত্যেকটা মানুষ অ্যাক্সেস করতে পারে, আর তার জন্য এখানে টুরিস্টের ডিমান্ড বেশি। একটা দেশের প্রাকৃতিক সৌন্দর্যটাকে কীভাবে কাজে লাগাতে হয় সেটা এখানকার মানুষ জানে। আমরা 10:48 স্টার্ট করেছিলাম, এখন 11:25 আমরা পৌঁছলাম হচ্ছে গার্নার গ্রাট। এবার আমরা নামবো, আর সেই সাথে যারা সকালে এসেছিলো তারা ফিরে যাবে, তারা আবার এই ট্রেনে উঠবে। এটাই সিস্টেম। 8 ঘন্টার মতো জার্নি, খুব সুন্দর। এখানে নামার পর শুধু মানুষের ভিড়ই নয়, সেই সঙ্গে ঠান্ডাও রয়েছে, আর এখানে এসে লাগছে দুর্দান্ত। এই হচ্ছে গর্নার গ্রাট স্টেশন। এখানে টয়লেট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, স্টেশনের ভিতরেও কিন্তু একটা এরকম ক্যান্টিন রয়েছে বা ক্যাফে রয়েছে, তো সেই ক্যাফেতেও কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে চিকেন বাউল আছে, দাম হচ্ছে 22 সুইস ফ্র্যাঙ্ক, মানে ধরে রাখুন ওই 2300 টাকার মতো, 2300 কি 2350 এরকম। কফি টফি সব কিছু আছে, জল টলও আছে। এবার ধরুন আপনারা ট্রেনের জন্য ওয়েট করবেন, ভেতরে ওয়েট করতে পারেন, টয়লেট রয়েছে, বা টিকিট সংক্রান্ত কোনো সমস্যা হলে এখানেও কাউন্টার রয়েছে, এখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। উপরে যাওয়ার জন্য এলিভেটর রয়েছে, একটাই ফ্লোর, ফার্স্ট। অনেকটা উঠতে হবে, তো এবার অনেকের ওঠার সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, যেহেতু প্রায় 12,000 ফুট ওপরে, লেখা আছে 10,000, কিন্তু এই টপটায় যখন যাবো সেটা মোটামুটি 12,000 ফুট হয়ে যাবে, তো ওই জন্য এখানে লিফটও রয়েছে। চলে এলাম ওপরে। এই ওপর থেকে এই হচ্ছে গার্নার গ্রাট স্টেশন। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। মোটামুটি ঘন্টা 3 সময় হাতে নিয়ে আসুন, এখানে বিভিন্ন রকম ছবি তোলার স্পট রয়েছে, যখন ট্রেনটা আসবে তখন ছবি তুলবেন। এখানে ম্যাটারহর্ন রয়েছে, ইচ্ছা মতো পছন্দ মতো জায়গায় ছবি তুলুন এই ম্যাটারহর্নকে সাক্ষী রেখে। বাট যদি পুরো বরফে ঢাকা থাকতো তাই আরও সুন্দর লাগতো, যাই এখন বরফ কম আছে, তবুও আছে। আর চাঁদটা কত সুন্দর ঝকঝকে, রোদের তেজ মারাত্মক। এই জায়গায় এসে আজকে অন্তত একটা সানস্ক্রিন আনতে হতো মনে হচ্ছে। ছবি তোলার ভিড় কিন্তু সব জায়গাতেই রয়েছে, বুঝছে, ওখানেও সবাই লাইন দিয়েছে ছবি তোলার জন্য। ব্যাপারটা আপনি এইভাবে ভাবতে পারেন যে আমরা কাশ্মীরে গিয়েছি গুলমার্গে, সেখানে গান্ডোলার যে সেকেন্ড ফেজ সেখানে গিয়েছি, সেখানে একটা রকম সুন্দর রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছি। সব কিছু সেম, বিশ্বাস করুন, সব কিছু সেম। যা আমাদের দেশে আছে তা সুইজারল্যান্ডে আছে, কিন্তু এখানে সব কিছু খুব সাজানো, খুব সিস্টেম্যাটিক। এবং এখানে যে টুরিস্টরা এত এসেছে, একটা প্লাস্টিকের বোতল, প্যাকেট কিচ্ছু এখানে নেই, সব ঝকঝকে তকতকে। মনেই হচ্ছে না যে এখানে এত টুরিস্ট আসে। একটা দেশ তার পর্যটনে কোন জায়গায় পৌঁছতে পারে না, মানে ভাবতেও পারবেন না। এই জন্যই সুইজারল্যান্ড নাম্বার 1 সুন্দর দেশ ওয়ার্ল্ডে। এইগুলো হচ্ছে সুইস চকলেট, দাম হচ্ছে প্রায় 2200-2300, সব সুইস ফ্র্যাঙ্কে লেখা আছে। আচ্ছা, এইগুলোর দাম কত হতে পারে বলুন তো? এইগুলো তো আমাদের এখনও বিক্রি হয়, কত দাম হতে পারে? 22.90, তার মানে প্রায় ধরে রাখুন প্রায় 2400 থেকে 2500 টাকা এইটার দাম। তাহলে বুঝতে পারছেন কত দাম, কত দাম হতে পারে ওয়াল ম্যাগনেটের। 7.90, মানে প্রায় 850 টাকার কাছাকাছি এটার দাম হতে পারে। এই ওপরে রয়েছে 3100 মিটার উচ্চতায় গ্লেশিয়ার আলপাইন কিচেন স্কাই লাউঞ্জ। ওখানে গিয়ে 1 কাপ কফি খাবো। এখানে যদি এসে 1 কাপ কফি না খাই, তাহলে বাঙালি কিপ্টে এই ব্যাপারটা কোথাও প্রচারিত হয়ে যাবে। এই হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 3100 মিটার উচ্চতায় গর্নার গ্রাটের রেস্টুরেন্ট। এখানে সবাই বসে আর কি খাওয়া দাওয়া করছে। আইসক্রিম সবচেয়ে কম দাম 4.50, বাইরে তো বরফ এমনি পাওয়া যাচ্ছে। আমার কাছে জ্যাম আছে, জ্যাম মিশিয়ে বরফ খেয়ে নেবো, আইসক্রিম হয়ে যাবে, ছাড়। বিভিন্ন রেস্তোরাঁতে ফুডের দাম দেখাই বলে কোনো দর্শক কটাক্ষ করে, এইসব গরিবদের বিদেশ আসার কি দরকার যখন পকেটে টাকাই নেই।
আমি যদি আপনাদের ফুডের দাম সম্পর্কে নাই বলি, তাহলে আপনারা যখন ট্যুর প্ল্যান করবেন, তাহলে বাজেট কিভাবে করবেন? আপনারাই বলুন। মধ্যবিত্ত বাঙালি কি কোনোদিন ইউরোপ আসবে না? বাজেট করে যে বিদেশ ঘোরা যায়, এটা দেখানোই তো আমার কাজ। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন, নিচে রেস্টুরেন্ট আর দোতলা তিনতলা রুম রয়েছে, চাইলে থাকাও যায়। আর যদি মনে করেন যে আমরা এখানে একটু বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে একটু রোদের মধ্যে খাওয়া দাওয়া করবো, তাহলে সেই ব্যবস্থাও আছে। পুরো ইউরোপিয়ান ধাঁচে মানুষজন কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করছে। এই সিঁড়ি দিয়ে ওপরে গেলে, ওইখানে গেলে আরও ভালো ভিউ পাওয়া যায় পুরো জায়গাটার। এই জায়গাটা যথেষ্ট, যা ভিউ এখান থেকে পাচ্ছি আমরা, মোটামুটি চারিদিকে বরফে বরফ, চারিদিকে পাহাড়, আর চারিদিকে একটা ওয়াও ওয়াও ব্যাপার। এই দিক দিয়ে নিচে নেমে যাওয়ার রাস্তা রয়েছে ওই লিফট পর্যন্ত, আবার ওই ওপরে উঠে যাওয়ার জায়গা রয়েছে। আর যেটা বলছিলাম, এটা কিন্তু একটা হোটেল, এখানে কিন্তু থাকা যায়। এখানে রুম রয়েছে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে। তো যদি পরের জন্মে পয়সা করি জোগাড় করতে পারি, তাহলে এখানে এসে থাকবো। এখানে এসে বসলাম, এটা হচ্ছে বার। এবার বাইরে কেন বসলাম না, যারা বাইরে বসবে তারা ড্রিঙ্কস আর ফুড দুটো অর্ডার করতে হবে। শুধু ড্রিঙ্কস নিলে বাইরে বসে যাবে না। আর ড্রিঙ্কস বলতে আমরা খাবো হচ্ছে এখানে কোকা-কোলা, এক বোতল জল, আর হচ্ছে কফি। এটাই ঠিক আছে, এখন পেট ভরে এমনি খেয়ে এসেছি, খাবার খুব একটা ইচ্ছাও নেই। চলে এসছে আমার কফি। এটা হচ্ছে নিকোলা, কোকা-কোলার ভাই নিকোলা। এই কোকা-কোলার টেস্ট আলাদা, আর আমাদের ওখানে যে কোকা-কোলা তৈরি হয় তার থেকে এই কোকা-কোলার মতো কোয়ালিটি অনেক উন্নত। সব থেকে বোধহয় ঘাটিয়া জিনিস আমরাই খাই। আর এই হচ্ছে জলের বোতল, এটার দাম নিল হচ্ছে 6.70 সুইস ফ্র্যাঙ্ক, মানে ভারতীয় টাকায় ধরে রাখুন প্রায় কত রে, 700 হবে। 700 টাকার দাম হচ্ছে 500 ml জলের বোতল। আপনাদের অনেকের মনে হতে পারে আরে কৌশিক এরকম জায়গায় গিয়ে দামি কফি খাচ্ছে, বড় কি চাল দেখাচ্ছে, একদমই নয়। আমার মধ্যে একটা জেদ আছে, জেদটা বলি আপনাদেরকে। আমরা বাঙালিরা, বাঙালি ইউটিউবাররা কোনো ব্র্যান্ডের অফার পাই না, আমাদেরকেও পৌঁছে না। কেন বলি? কারণ তারা ভাবে যে বাঙালি লোকজন পয়সা খরচা করে না, বাঙালি লোকজন প্রচণ্ড কিপটে। কাজে আমি যদি এই ছেলেটাকে একটা কিছু প্রমোশন দিই কোনো একটা জায়গার, তাহলে একে দিয়ে ভিডিও বানিয়ে বা একে স্পন্সর করে আমাদের খুব একটা লাভ হবে না। যে বাঙালি লোকজন খরচা করে না, কিপটে হয়, যেদিন থেকে কথাটা আমি শুনেছি না, আর মাথাটা সাটকিয়ে গেছে। আমি সেদিনকে বলেছি যে প্রমোশনের 108, আমার দরকার নেই প্রমোশন। সব থেকে এক্সপেন্সিভ জায়গা যেগুলো সেগুলোতে যাবো, ঘুরবো। আর আমি একটা জিনিস প্রমাণ করবো যে আমরা বাঙালিরা কোনো অংশে কম নই। আমরা বাঙালিরা সব জায়গায় ছোটো হয়ে থাকবো, সময়টা হতে পারে না। সব জায়গায় যাবো। 10 টাকার চাও যেমন রাস্তা ধরে দাঁড়িয়ে খাবো, তেমনি 1000 টাকার চাও খাবো একটা জায়গায় এসে। যেতেই পারবে না, এটা স্পন্সর ছাড়া ঘুরতেই পারে না, এটা গ্রুপ ছাড়া ঘুরতেই পারে না। একদম ভুল, পৃথিবীর সব জায়গায় যাবো, যাবই। যতদিন আমার চ্যানেল আছে, আপনারা আছেন, আমি আছি। মানুষ সরোবরের পর আফ্রিকা, তারপর সুইজারল্যান্ড। আপনাদের ভালোবাসায় আমার স্পন্সর হয়তো লাগে না, তবু আজও কোনো রেস্তোরাঁতে গেলে ফুডের দাম দেখে তবেই ফুড অর্ডার করি। এটা সেই জীবনের অভ্যেস যখন মা বাবা 100 টাকা নোট হাতে দিয়ে বলতো পুজোর 4 দিনের হাত খরচ দিলাম। আসলে আমরা 80 কিডস। ওই ওপর থেকে এই দিক দিয়ে হেঁটে হেঁটে এখানে এলাম। এমন কিছু স্টিপ নয়, সবাই হাঁটতে পারবে। ওইখানটায় প্রচুর বরফ পড়ে আছে, ওইখানে গিয়ে সবাই বরফে ভিডিও শ্যুট করছে। মানে আমার বরফ দেখাটার খুব একটা উদ্দেশ্য নয়, বা বরফে যাওয়াটার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ট্র্যাকটা দেখানো। দেখুন, এটাকে বলে কক হুইল ট্রেন। এই ট্র্যাকগুলোতে না এক ধরনের টেকনোলজি রয়েছে। তো ট্রেন যখন আসে না, ট্রেন যাতে স্কিড না করে যায়, যেহেতু গ্রেডিয়েন্ট এখানে প্রচুর বেশি, ওঠার সময় বা নামার সময় যেন ট্রেন গ্রিপ থাকে, তার জন্য এরকম সব খাঁজ কাটা এক ধরনের ট্র্যাক রয়েছে। 11,000 ফুট ওপরে স্টেশন, এখান দিয়ে এরকম ট্র্যাক চলে গিয়েছে একদম নিচে গিয়ে, এখান থেকে আবার ডবল ট্র্যাক। এই ম্যাটারহর্ন পাহাড়কে ঘিরেই হচ্ছে এই রেলপথ। আর ওই ম্যাটারহর্নের রোপওয়ে আছে ওখানে, কিন্তু রোপওয়ে মনে হয় চলছে না, বা রোপওয়ে কিছু বন্ধ আছে। ওখানেও যাওয়া যায়, ওখানে প্রচুর বরফ রয়েছে। আর এই নিচ দিয়ে একটা কালভার্ট মতো রয়েছে, ওখান দিয়ে গিয়ে টুরিস্টরা ওখানে প্রচুর বরফে ভিডিও করছে। ওই দিকেও যাওয়া যায়। মানে এই চারিদিকটা না আপনি ঘুরতে পারবেন। যদি মনে করেন আমি সারাদিন এখানে ঘুরবো, ইচ্ছা মতো ছবি তুলবো, সব কিছু করতে পারবেন। জায়গাটা এত সুন্দর না, মানে এখানে ঘোরার জন্য একটা বিস্তৃত এলাকা, খুব বেশি ভিড় নয়, দোকানপাট কিচ্ছু নেই। আপনি পিঠে একটা ছোট্ট ব্যাগ নিয়ে এলেন, সঙ্গে জলের বোতল রাখলেন, টুকটাক খাবার দাবার রাখলেন, দুজনে মিলে এলেন, দুজনে মিলে হাত ধরে ঘুরলেন, ছবি তুললেন। মানে আপনাদের এই সুইজারল্যান্ড আসাটা কোথাও সার্থকতা হবে। এখানে এখন দাঁড়িয়ে আছি কারণ একটু পরে ট্রেনটা আসবে, দেখাবো আপনাদেরকে। যখন ট্রেনটা নিচ থেকে উপরে কার্ভ নিয়ে উপরে উঠে আসে, ট্রেনে বসে তো এই দৃশ্যটা ক্যাপচার করা সম্ভব নয়। তো যখন বাইরে থেকে দেখবো ট্রেনটা আসবে, তখন দেখাবো যে কীরকম লাগে দেখতে। প্রায় গা ঘেঁচে গেল বল ট্রেন।
আমরা কাশ্মীরের গান্ডোলায় চাপি, সেখানে হাজারো স্ক্যাম, মানে সেখানে টিকিটই পাওয়া যায় না। আর এখানে দেখুন কি সুন্দর ট্রেন ওপরে চলে আসছে, মানে কত সিস্টেমেটিক না। একটা দেশের পর্যটন তখনই সুন্দর হয় যখন সেই দেশের পর্যটনটাকে ডেভেলপ করার জন্য সেখানকার প্রশাসন বা সরকার চিন্তাভাবনা থাকে। সুইজারল্যান্ডে যা আছে তার থেকে হয়তো বেশি প্রাকৃতিক সম্পদ ভারতবর্ষে আছে। এটা আমি একজন ট্রাভেল ব্লগার হয়ে বলছি, অনেক বেশি কিছু আছে, বাট আমাদের পর্যটনটাকে না আমরা সে অর্থে ডেভেলপ করতে পারিনি। কারণ আমাদের ডেভেলপমেন্টটা পলিটিক্সে হয়, পর্যটনে হয় না। যদি হতো তাহলে সুইজারল্যান্ড নয়, ইন্ডিয়া নাম্বার 1 দেশ হতো অন্তত পর্যটনের দিক থেকে। আমাদের ভারতবর্ষে এত কিছু আছে। ম্যাটারহর্ন দেখে আবারও ফিরে আসার পালা। যেমনভাবে গিয়েছিলাম সেই একই পথ ধরে, আর যাওয়া আসার এই দৃশ্যটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল। যাওয়ার সময় আমরা যে পথ ধরে গেছিলাম, ফেরার সময় সে পথ ধরে ফিরছি। এই যাত্রাপথে যে সমস্ত স্টেশন আছে, এটা যেমন হচ্ছে রিফিলবার্গ, তো আপনারা কিন্তু যে কোনো স্টেশনে নামতে পারবেন। নেমে যদি মনে হয় রিফিলবার্গটা ভালো লাগলো, এখানে নেমে এখানে ঘুরে টুরে নিয়ে আবার এখান থেকে ফেরার ট্রেন ধরতে পারবেন। আর জারম্যাট থেকে যখন আমরা গার্নার গেট গিয়েছিলাম, তো সেখানে তখন পুরো কাঁচের জানলা ছিল। তো এবার এমন জানলায় এসেছি, মানে এমন কামরায় এসেছি যেখানে জানলার কাঁচটা নামানো যায়। আর এই জানলার কাঁচ নামানোর পর একদম রিয়েল যে ভিউ, রিয়েল যে ফিল, সেটা হচ্ছে। সুইজারল্যান্ড সম্পর্কে কার মনে কী ধারণা রয়েছে তা জানি না, কিন্তু আমার কাছে সুইজারল্যান্ড শুধু দু চোখ ভরে দেখে যাও। ঠিক যেমন মেঘ কেটে যাওয়ার পর কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে দেখে আমরা বাকরুদ্ধ হয়ে যাই কিছুক্ষণের জন্য। ব্যাকগ্রাউন্ডে সিনেম্যাটিক মিউজিক, পাশেই বরফ ঢাকা পাহাড়, অদূরে উকি দিচ্ছে ম্যাটারহর্ন। খুব মিস করব এই মুহূর্তগুলো। পৌনে 11টায় আমরা স্টার্ট করেছিলাম জারম্যাট থেকে, এখন বাজে 2:40। মোটামুটি আপনার আইডিয়া পেয়ে গেলেন যে কতক্ষণ লাগে যেটা ঘুরতে। জারম্যাট থেকে সাইট সিংয়ের আরও একটা জায়গা রয়েছে, ম্যাটারহর্ন গ্লেশিয়ার প্যারাডাইস। 3800 মিটার উচ্চতায় একটা স্কি স্টেশন। গন্ডোলা বা কেবেল কারে করে যেতে হয়। গার্নার গ্রাড থেকে ম্যাটারহর্নের ভিউ না পেলে কিংবা যারা অনেক বরফ দেখতে চায় তারা এই অ্যাক্টিভিটি রাখতে পারে। খরচ 99 সুইস ফ্র্যাঙ্ক পার পার্সন, আর সুইস ট্রাভেল প্লাস থাকলে 50% ডিসকাউন্ট। ধরে রাখুন ভারতীয় টাকায় এক একজনের জন্য খরচ 5000 টাকার কিছু বেশি। ম্যাটারহর্ন দেখে আসার পর যদি আপনাদের গ্লেশিয়ার প্যারাডাইস দেখার ইচ্ছে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গা থেকেই বাস পেয়ে যাবেন। সকাল 7:17 থেকে বাসের টাইম শুরু হয়। 7:17, 7:37, এটা কিন্তু 28/11/2025 পর্যন্ত হচ্ছে বাসের টাইমিং। লাস্ট বাস হচ্ছে 6:17। 571 নম্বর বাস, এটা যায় হচ্ছে ওই গ্লেশিয়ার প্যারাডাইস, ওই যে রোপওয়ের কথা বললাম, গ্লেশিয়ার প্যারাডাইস। এই বাস স্টপ রয়েছে, বাস এখানেই আসবে। ওই ম্যাটারহর্ন দেখার জন্য গ্লেশিয়ার প্যারাডাইসের যে রোপওয়ে রয়েছে বা কেবল কার, সেটা খোলা না বন্ধ বাসের ড্রাইভার বলতে পারলো না। বললো আই এম সরি, আই ডোন্ট নো, আই অ্যাম ড্রাইভার, বলতে পারলো না। এবার বাস যে দু একটা যাচ্ছে, বাসগুলো ফাঁকা। এবার কোথাও লেখাও নেই যে খোলা আছে না বন্ধ আছে। প্লাস ওই গ্লেশিয়ার প্যারাডাইস যাওয়ার জন্য যে কেবল কারে করে যাব, ওখানে আবার আলাদা করে টিকিটও রয়েছে।
তা আমি দেখলাম যে আর ইনভেস্ট করে লাভ নেই, কারণ একই জিনিস একই পাহাড় মানে দেখলাম, আবার একটা জায়গা থেকে দেখবো। হ্যাঁ, কেবল কারের একটা অভিজ্ঞতা হয়তো বরফও দেখতে পারতাম, বাট ইনভেস্টমেন্টও অনেক, আর ইনভেস্টমেন্ট করতে চাইছি না। আর সেই সাথে আপনাদের একটা কথা বলবো যে দেখুন, আপনারা জুরিখ, ইন্টারলাকেন বা আপনারা যদি লুসার্নেও থাকেন, ট্রেন ধরে এসে কিন্তু ইজিলি এইটা দেখে ফিরে যেতে পারবেন। সকাল সকাল ট্রেন ধরে এখানে এসে পৌঁছে এইটা দেখে আবার ফিরে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে স্টে করার দরকার নেই, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ জায়গা। সুইজারল্যান্ড এমন একটা দেশ যেখানে টাকা খরচ করার জায়গার অভাব নেই। গান্ডোলা, কেবল কার, কগহুইল রেল, মাউন্টেন, লেক সব জায়গাতেই কমন। কিন্তু একটা জিনিস আছে যেটা থেকে সুইজারল্যান্ড ভারতীয়দের কাছে আলাদা করে পরিচিতি পেয়েছে, ডিডিএল যে শুটিং স্পট। আর এটাই আমাদের সুইজারল্যান্ড সিরিজে পরবর্তী আকর্ষণ। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু জানতে হলে আমাকে ইমেলে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।